আজকের ৭১ সংযোগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সামিয়া জামান। আজকে এমন একজনের মুখোমুখি আমরা হয়েছি যিনি এই মুহূর্তে বাংলাদেশের সম্ভবত সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব। আপনারা বুঝতে পারছেন আমরা বলছি সজীব ওয়াজেদ জয়ের কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার বিভিন্ন ক্ষেত্রে উপদেষ্টাও। আজকে আমরা মুখোমুখি হয়েছি এবং সজীব ওয়াজেদ জয়, আজকে ৭১ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে আজকে এই সুযোগটা দিয়ে। আপনাকে যে কারণে আমি আলোচিত শব্দটা ব্যবহার করলাম, যে আপনি সম্প্রতি যুবলীগের একটি ইফতারে আপনার একটি মন্তব্য আপনি বলেছেন যে আপনার কাছে তথ্য আছে, সংখ্যা আছে, যার ভিত্তিতে আপনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আওয়ামী লীগে আবার ক্ষমতায় ফেরত আসবে। এরই মধ্যে বহুল আলোচিত একটি বক্তব্য। বিরোধী দল এবং সরকারি দল দুদলই এই আলোচনার তাৎপর্য ব্যাখ্যা করতে বা খুঁজতে অনেক সময় ব্যয় করছেন। আপনি কি আমাদেরকে বলবেন যে কি তথ্যের ভিত্তিতে আপনি এই আশাবাদ ব্যক্ত করছেন? হ্যাঁ, আমরা যেটা সব রাজনীতি দলই করে, আমরা একটা জরিপ করেছি। আমরা সময় মতন জরিপ করি। আমরা দুটো জরিপ করেছি খুবই রিসেন্টলি। তাতে নেশন ওয়াইড দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু বিএনপির থেকে একটু এগিয়ে আছে। এটা একদম সায়েন্টিফিকলি করা, এটা আপনার বাইরের কোম্পানিকে দিয়ে করা। অবশ্যই এইটা নিয়ে তো আমাদের বিরোধী দল আমার কথা ঘোরানোর চেষ্টা করছে। তারা হয়তো তাদের নিজেদের যে অভ্যাস সারাক্ষণ নির্বাচন চুরি করার, তারা ওই অভিযোগ করছে আমাদের বিরুদ্ধে। তবে এ পর্যন্ত যদি দেখেন যে যতগুলি নির্বাচন হয়েছে আওয়ামী লীগের অধীনে, এই গত ৫ বছরে ৪.৫ বছরে ৬,০০০টি নির্বাচন হয়েছে সারা দেশব্যাপী। এখানে কিন্তু কেউ কোনো কথা তুলতে পারে নাই যে কারচুপি হয়েছে, কারণ আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন কারচুপি করে নাই। আওয়ামী লীগ সবসময় চেয়েছে মানুষের যেই অধিকার সেটা রক্ষা করতে। তো আওয়ামী লীগের তো অবশ্যই কোনো উদ্দেশ্য নাই নির্বাচন কারচুপি করার। আর সুতরাং যেই নীল নকশার নির্বাচন ধরনের অভিযোগ তারা তুলছেন এটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু আপনি ৬,০০০ ৬,৫০০ নির্বাচনের কথা বললেন, তার মধ্যে সর্বাধিক আলোচিত আবার সর্বশেষ যেই ৫টি সিটি কর্পোরেশনের নির্বাচন এবং তার আগেরও কয়েকটি নির্বাচনে দেখা গেছে যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, সেগুলো দলীয় নির্বাচন ছিল না, পরাজিত হয়েছে। তা এই অল্প সময়ের নির্বাচন যে সময় হোক না কেন, এই অল্প সময়ে এই পরিস্থিতি পরিবর্তনের কি ধরনের পরিকল্পনা কথা আপনি বলছেন? এখানে কিন্তু আসলে পরিস্থিতি পরিবর্তনের কিন্তু সেরকম প্রয়োজন নাই। আপনার 5টি নির্বাচন হয়েছে মিউনিসিপ্যাল ইলেকশন। এখানে আমরা যতই বলছি যে এটা ন্যাশনাল ইস্যুসগুলো এখানে প্রভাব পড়েছে, কিছুটা হয়তো পড়েছে, বাট বেশিরভাগ কিন্তু আপনার ওই লোকাল ইস্যুসের উপরেই ইলেকশনটা হয়েছে। তাছাড়া বিভিন্ন কারণে কিন্তু আমরা পরাজয় হয়েছি, ঠিক আছে, মেনে নিলাম। তবে আমরা যখন ন্যাশনাল লেভেলে দেখি সংখ্যায়, কিন্তু ন্যাশনাল লেভেলে দেখলে কিন্তু সংখ্যায় আবার আওয়ামী লীগ একটু এগিয়ে আছে। আপনার এখানে বিভিন্ন কারণ আছে। আপনার ভোটার টার্নআউট কিছুটা কম ছিল, যেখানে সাধারণত ন্যাশনাল ইলেকশনে আপনার 83% 84% ভোটার টার্নআউট হয়, এখানে মাত্র 60% হয়েছে। আর তাছাড়া যখন মানুষ ভোট দিতে যায় ন্যাশনাল ইলেকশনে, তখন ভোট দিচ্ছে নৌকা ধানের শীষ, আর মিউনিসিপ্যাল ইলেকশনে কিন্তু ভোট দিচ্ছে অন্য চিহ্নতে। নৌকার আলাদা একটা ব্র্যান্ড ইমেজ আছে। যারা নৌকার ভোটার তারা কিন্তু শেষমেশ নৌকায় ভোট দেবেই। আপনি সিটি কর্পোরেশন নির্বাচনে বললেন যে জাতীয় ইস্যুর তুলনায় স্থানীয় ইস্যুরও কিছু প্রাধান্য ছিল, যদিও পরবর্তী বিশ্লেষণে আমরা বেশিরভাগ পর্যবেক্ষকের কাছেই শুনেছি যে জাতীয় ইস্যুগুলোই সেখানে বড় ধরনের প্রভাব ফেলেছে এবং এই সিটি কর্পোরেশনের ব্যাপারেও অপপ্রচার শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে কি ধরনের, জাতীয় ইস্যুই হোক স্থানীয় ইস্যুই হোক, ঠিক কি ধরনের অপপ্রচার আওয়ামী লীগের বিরুদ্ধে করা হচ্ছে? আপনি অনেকগুলো বিষয় নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। যেসব বিষয়ে, যেমন ধরেন এই যে হলমার্ক বলেন, ডেস্টিনি বলেন, পদ্মা সেতু বলেন, এ নিয়ে এক একটা মিথ্যে প্রচার সরকারের বিরুদ্ধে এতদিন চলে যাচ্ছে। সরকার যেটা, আমরা সবই অপপ্রচার, এগুলো সরকারের সময়ে সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে খবর না, কারণ দুর্নীতি তো সরকার করে না। আপনি যদি দেখেন যে আমরা তো এই দুর্নীতির মোকাবেলা করেছি, আমরা তো দুর্নীতি থামিয়েছি। এখন ডেস্টিনি আপনার সেই 2001 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি, তখন থেকে কিন্তু সেই বিএনপির সরকারের আমল থেকে এই দুর্নীতি চলছে। সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার এসে থামিয়েছে। তার মানে কি, আমরা দেশকে দুর্নীতি মুক্ত করেছি এটা থামিয়ে।
আপনি যদি অন্যান্য বিষয় দেখেন, পদ্মা সেতুর বিষয় দেখেন, এখানে কিন্তু টাকা কোনো বিতরণ হয় নাই। এখানে অভিযোগ করা হয়েছে যে দুর্নীতি ইচ্ছা ছিল, তবে আমরা তদন্ত করে যতটুকু পেরেছি, যতটুকু তথ্য পেয়েছি, যাদের বিরুদ্ধে তথ্য পেয়েছি তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যদের বিরুদ্ধে যাদের পদ্মা সেতুর কথা যখন হচ্ছে, এখানে সর্বাধিক আলোচিত বোধহয় যে আপনি বললেন কেস দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, সরকার থেকে সরানো হয়েছে, আবুল হোসেনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো না কেন? কারণ ওনার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায় না। এখন আপনি কারোর বিরুদ্ধে যদি কেস দিতে চান, আপনার তো প্রমাণ করতে হবে যে যেখানে কোনো টাকা বিতরণ হয় নাই, সেখানে আপনার প্রমাণ করতে হবে যে সে টাকা চেয়েছে বা তার কোনো উদ্দেশ্য ছিল। এখন সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন? একজন সাক্ষী লাগবে, বা একটা তথ্য লাগবে, একটা চিঠি বা ইমেল, একটা কিছু লাগবে। এরকম কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। একটাই বলা হয়েছে যে একটা ডায়েরি আছে, ডায়েরিতে ওনার নাম আছে। এখন সেই ডায়েরি কিন্তু এখন পর্যন্ত কেউ দেখে নাই, ডায়েরির কপি পর্যন্ত দেখা যায়নি। এই ডায়েরি কার ডায়েরি, এটা কি আসলেই সত্য, সেটা কিন্তু বাংলাদেশে তো আসেই নাই। তবে আমরা যে কানাডা যে কেস চলছে, সেই কেসের যত সাক্ষী আসছে আমরা কিন্তু মনিটর করছি। সাক্ষীর যেই টেস্টিমনি আমরা শুনছি, রেকর্ড করে নিয়ে আসছি, সেখানে কিন্তু এখন পর্যন্ত আবুল হোসেন সাহেবের নাম ওঠেই নাই। তো যেখানে এখন এটা তো আসলে আমাদের কাছে মনে হচ্ছে একটা গুজব ছড়ানো হয়েছে আমাদের অপপ্রচার করার জন্য। এই অপপ্রচারের মধ্যে একটি প্রচার বিশেষভাবে কার্যকর হয়েছে বলে অনেকে মনে করেন, সেটি হলো যে গত সিটি নির্বাচনের সময় এবং জেনারেলি আওয়ামী লীগের ব্যাপারে যে হেফাজতে ইসলামের 5ই মের যেই ঘটনা এবং তার পরবর্তীতে কত মানুষ মারা গেছেন সেটি নিয়ে একটা বড় ধরনের প্রচার আছে। এই ধরনের আপনি প্রচারই বলেন, অপপ্রচার বলেন, এটাকে কিভাবে আপনারা মোকাবেলা করবেন? সেদিন রাত্রে যে অপারেশন হলো, তখন কিন্তু আমরা সব মিডিয়াকে সাথে রেখেছিলাম। তারা ভিডিও করেছে, ছবি তুলেছে, সেই রেকর্ডিং আমরা দেখেছি। সেখানে 71 ছিল, কিন্তু যারা বিশ্বাস করছেন না বা করবেন না তাকে আপনি কিভাবে বিশ্বাস করাবেন? বিশেষ করে সকালবেলায় যেহেতু আরো কিছু মিডিয়া অর্গানাইজেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে তেমন কোনো ব্যাখ্যা ছাড়াই, সেটিও তো এক ধরনের একটা প্রভাব ফেলেছে পারসেপশন। হ্যাঁ, না, এখন ওইটার প্রভাবটা আমাদের কভার করতে হবে। আমার বিশ্বাস যে মানুষ যখন নিজে ভিডিওগুলো বারবার দেখবে, তখন তারা বুঝতে পারবে যে এরকম কোনোই সংঘর্ষ হয় না, এরকম মানুষ হত্যা হয় না। কারণ তারা ছবি এনেছে, হাইটিতে যখন মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ, সেই ছবি নিয়ে আসছে। আমরা একটা বের করেছি যে একটা ছবি ছিল যে আমেরিকায় জোনসটাউনে একটা ম্যাসাকার হয়েছিল, তারা মাস আত্মহত্যা করেছিল, সেই ছবি দিয়ে তারা বলছে যে এটা এই 5ই মের ছবি। যেটা হয়েছে যে আওয়ামী লীগ সেরকম গ্রাসরুটস ক্যাম্পেইনে নামে নেই। আওয়ামী লীগ এতদিন দেশের কাজ করতে ব্যস্ত, আমাদের নেতারা, আমাদের কর্মীরা, আমরা যে পরিমাণ উন্নতি করেছি দেশের, এটা কিন্তু এমনি এমনি ভাবে হয় না, এটা অনেক চেষ্টা করে খেটে হয়েছে। আমাদের বিরোধী দলে থাকলে এই একটা সুবিধা থাকে যে ইচ্ছা মতন মিথ্যা প্রচার করা যায়, তাদের তো আর কোনো কাজ নেই, তারা তো দেশের কোনো কাজ করছেন না, তারা সংসদে আসছেন না, তারা কিছুই করছেন না। এটা কি আপনারা যখন বিরোধী দলে থাকেন তখনও সেটা একইভাবে প্রযোজ্য? না, সেটা ঠিক না। আমরা এসেছি, সংসদে এসেছি, আমরা অনেকগুলো বিলের অ্যামেন্ডমেন্ট দিয়েছি, আমাদের একটি অ্যামেন্ডমেন্ট তারা মান্য না। আপনি গ্রাসরুট ক্যাম্পেইনের কথা বলছিলেন যে এই ধরনের প্রচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ কাজ করতে ব্যস্ত ছিল, ক্যাম্পেইন করার জন্য হয়তো সময় দিতে পারেনি বা ফোকাস করতে পারেনি। আপনি কি সেখানে একটি বিশেষ ভূমিকা রাখতে যাচ্ছেন? হ্যাঁ, সেটা আমার ইচ্ছা আছে, যেহেতু আমি আমার এখানে বেশ অভিজ্ঞতা আছে ইলেকট্রনিক মিডিয়ার যুগে, ম্যাস মিডিয়া, আমি বিদেশে থাকি, ক্যাম্পেইন দেখি। তবে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে নামে, আওয়ামী লীগের যেই মনোবল আছে, আওয়ামী লীগের যেই ফলোয়িং আছে, আওয়ামী লীগের নৌকার যে ব্র্যান্ড আছে, এটা নিয়ে যদি আমরা নামি, সেটার কিন্তু মারাত্মক একটা প্রভাব আছে। সেইভাবে আমরা কিন্তু এখনো নামিনি। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে, আওয়ামী লীগকে কিন্তু হারানো খুবই কঠিন কাজ। সেটা আমরা যে কি দলের মধ্যে কোন রকম অনৈক্যের আভাস দিচ্ছেন যে এতদিন সাম্প্রতিক আওয়ামী লীগের যে সমস্যাগুলো, তার পেছনে কোনো অনৈক্য বা সমস্যা কাজ করেছেন? আপনি যেহেতু বলছেন যে ঐক্যবদ্ধ হয়ে যদি, হ্যাঁ, কিছুটা হয়, এটা কিন্তু আবার স্বাভাবিক যে দল ক্ষমতায় থাকলে সেটা হয়ে যায়। কারণ আবার যেটা হয় যে সেন্ট্রাল নেতারা, এমপিরা, ওনারা ব্যস্ত হয়ে পড়েন তাদের সরকারি যেই দায়িত্বে, তাতে এমনি মাঠ পর্যায়ে যারা কর্মী, তাদের দিকে কিন্তু সেরকম তাদেরকে দেখে রাখার সেরকম একটু
হয় না, তারা একটু মাঝে মধ্যে বাদ পড়ে যায়। তবে এখন সময় আছে যে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, অবশ্যই আমাদেরকে হারানো কঠিন হবে। আপনি নির্বাচন মুখী রাজনীতি এবং কর্মকাণ্ডের কথা বলছেন। গতবারের নির্বাচনের ইশতেহার আওয়ামী লীগের একটি অন্যতম সফল ইশতেহার। সেই নির্বাচনী ইশতেহারে যে সমস্ত জিনিসগুলো প্রমিস করা হয়েছিল, তার মধ্যে বিশেষ করে আমরা যদি ডিজিটাল বাংলাদেশ এবং দিন বদলের যে প্রতিশ্রুতি, যেটি বিশেষ করে তরুণ ভোটারদেরকে দারুণভাবে আকর্ষণ করেছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি যদি বাস্তবায়নের কথা ভাবেন এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের যেখানে তারা আছেন, আপনি কতখানি সফল বলে মনে করেন? আমাদের ইশতেহারে যতগুলি ওয়াদা ছিল তার বেশিরভাগ আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমাদের প্রথম ওয়াদাই ছিল একটা, যে বিদ্যুতের সমস্যা আমরা সমাধান করব। আমার মনে আছে যখন আমরা সরকার গঠন করি প্রথম বছর সবাই ওই একটাই দাবি যে বিদ্যুতের এমন বাজে পরিস্থিতি, এটা ইমিডিয়েটলি সমাধান না করলে দেশের অর্থনীতি শেষ হয়ে যাবে। আর তখন এটাও অনেক আলোচনা ছিল, মানুষের গবেষণা ছিল যে 5 বছরে একটি টার্মে আপনার বিদ্যুতের সমস্যা সমাধান করা কোনো সরকারের পক্ষে সম্ভব না। কিন্তু সেখানে তাৎক্ষণিক ভাবে সমাধানের চেষ্টায় কুইক রেন্টাল পদ্ধতি, সেটা হয়তো কার্যকরী হয়ে থাকতে পারে, কিন্তু তার জন্য তো প্রচুর সমালোচনা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। হ্যাঁ, এখন এখানে আপনার যদি ভর্তুকি দিতে হয়, সেটা দুর্নীতি কিভাবে বলা যায়, তাই না? আমরা তো বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছি, এটা তো আমাদের দিতে হবে, কারণ আমাদের ফিউলের একটা কস্ট আছে। এখন আপনার এটা কেউ বলছে না যে ওই কুইক রেন্টাল করে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে তাতে আমাদের অর্থনীতি কতদূর এগিয়ে গেছে। কারণ এই যে ধরেন ফ্যাক্টরিগুলো, আমরা যদি, কারণ আপনার যে প্রাইমারি পাওয়ার প্ল্যান্ট যেগুলো বড় লং টার্ম বানাতে আপনার মিনিমাম 3 বছর সময় লাগে। আমরা যদি 3 বছরের জন্য বসে থাকতাম, ওই 3 বছর কিন্তু যে ফ্যাক্টরির উৎপাদন আমাদের বাড়তো না। ফ্যাক্টরির উৎপাদন না বাড়লে মানুষের বেতন বাড়তো না, ভাতা বাড়তো না, আমাদের আয় বাড়তো না। তার জন্য আমাদের এটা করতে হয়েছে। তাছাড়া কিন্তু আমাদের এই কুইক রেন্টাল ছাড়া, আপনি মনে করছেন যে বিদ্যুতের ক্ষেত্রে সরকার একটা সাফল্য দাবি করতে পারে? অবশ্যই। আর কোন কোন ক্ষেত্রে আপনি যদি শিক্ষার ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যদি শিক্ষা দেখেন, আমরা এখন কোটি কোটি বই বিতরণ করছি ছাত্রদের কাছে। এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসে এটা বিশ্বের কোন সরকার পারেনি। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক এক্স্যাক্টলি বই বিতরণ করা হয় বাংলাদেশ সরকারের মাধ্যমে। তারপর যদি দেখেন যে আমরা ইনফ্রাস্ট্রাকচার কথায় যদি আসি, আপনি ঢাকা শহরেই দেখতে পাচ্ছেন যে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে গুলো, এগুলো কিন্তু শুরু করাই হয়েছে, পরিকল্পনাই করা হয়েছে আওয়ামী লীগের সময়। আমরা শুরু করে আমাদের একটি টার্মে আমরা এগুলো বানিয়ে চালু করে ওপেন করে দেখিয়ে দিয়েছি যে এটা করা সম্ভব। এটা তো কোনো সরকার আগে করতে পারেনি। আমরা প্রত্যেকটি দেশের প্রত্যেকটি যে সমস্যা এক এক করে সমাধান করছি। বিদ্যুতের সমস্যা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা আমরা প্রথমেই সমাধান করেছি। এখন আমরা যানজটের সমস্যা সমাধান করতে যাচ্ছি। আমরা দুর্নীতিরও সমস্যা সমাধান করছি। এই যে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ আমরা চালাচ্ছি, বাংলাদেশের দুর্নীতি আমরা কমিয়েছি। আপনারা যদি তুলনা করেন যে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় আছি দুর্নীতিতে, বিএনপির আমলে কি পরিমাণ দুর্নীতি ছিল বাংলাদেশে? বিএনপির আমলে দুর্নীতির ব্যাপারে আপনার কি মতামত এবং তার সাথে আওয়ামী লীগের নির্বাচনী রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে তাই নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎকার ৭১ সংযোগে। ফিরে আসছি একটি বিরতি। একাত্তর সংযোগে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে আজ কথা বলছেন সজীব ওয়াজেদ জয়। বিরতির আগে আপনি বিএনপির দুর্নীতির কথা বলছিলেন। আওয়ামী লীগের দুর্নীতির অভিযোগ যে ৫-৬টি বড় ব্যাপারে করা হয় সেটি নিয়ে কিছু কথা শুনলাম আপনার কাছে, কিন্তু তার বিপরীতে বিএনপির পূর্ববর্তী সময়ের দুর্নীতি আপনার কাছে কি মনে হয় সেটি এখনো মানুষের মনে আছে? না, সেটি মনে নাই। আর বিএনপি কিন্তু সেই মানুষের যে মনে নাই এটার উপরেই কিন্তু তারা আশাবাদী আছে। তারা বলছে যে হ্যাঁ আগে কি হয়েছে সেটা ভুলে যান। তবে দেখেন, তারা তো ক্ষমতায় ছিল আমাদের আগে। এখন ভবিষ্যতে তারা যতই বলুক যে নতুন আকারে করবে, তাদের নেতৃত্বে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। যারা ওই আগের দুর্নীতির পেছনে ছিল মূল, তারাই কিন্তু এগিয়ে আছে। এখন আপনি যদি দেখেন যে তাদের গত টার্মে বাংলাদেশ একদম দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছিল। আপনার এমন কোনো সেক্টর ছিল না যেখানে তারা দুর্নীতি করেনি। যে পরিমাণ দুর্নীতি করেছে যে তার জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আগাতে পারেনি। বিদ্যুৎ সেক্টরে তারা একটি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেনি
শুধুমাত্র তাদের দুর্নীতির কারণে। আপনার রাস্তাঘাট বলেন, যেখানে বলেন, আপনার তখন বাস্তব কথা হচ্ছে যে হাওয়া ভবন খুলে তখন প্রধানমন্ত্রীর ছেলে নিজেই আপনার এই সিএনজি থেকে চাঁদা যেত ওনার কাছে, আপনার খাম্বা লিমিটেড করে পোল বানিয়ে, তবে বিদ্যুৎ নাই, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট নাই, পোল সারা দেশব্যাপী পোল কিনে সরকারের টাকা পাচার করে ওখানে যেত। এমন কোনো ব্যবসায়ী নাই যারা বলে নাই যে হ্যাঁ আমাদেরকে হাওয়া ভবনে ডেকে চাঁদা দাবি করা হয় নাই। তার সাথে তো তুলনা করতেই হবে। মানুষ তো ভোট দেবে তুলনা করে দু দলের মধ্যে, বিএনপি আওয়ামী লীগ। আমরা চাই এই তুলনাটা হোক, আসলভাবেই তুলনাটা হোক, যে বিএনপি তো ক্ষমতায় ছিল, তারা কি করেছে, আওয়ামী লীগের 5 বছরে আমরা কি করেছি। এখন বাংলাদেশে একটি ব্যবসায়ী নাই যারা বলতে পারবে, আপনারা তো দেখেছেন এখানে তো কোনো ভবন খোলা হয় নাই যেখান থেকে চাঁদাবাজি করা হয়েছে। এখান থেকে আমরা যদি দেখি যে এই যে মালয়েশিয়া আমরা শ্রমিক পাঠাচ্ছি, এখানে তো আমরা চাঁদাবাজি আরো বন্ধ করে দিয়েছি। হজের ফ্লাইট যাচ্ছে, এখানে তো আর কোনো চাঁদাবাজি হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আপনার বাংলাদেশে আপনি একটি ব্যবসায়ী পাবেন না যে বলবে যে আমার জয়কে চাঁদা দিতে হয়েছে বা জয় ডেকে আমার কাছে জয় বনাম তারেক এরকম অনেক খবর এমনকি সম্পাদকে প্রকাশিত হচ্ছে প্রতিদিন। আপনাকে কেন্দ্র করে একটি অল্টারনেটিভ ক্ষমতার কেন্দ্র গড়ে ওঠে কিনা এই আশঙ্কা, আপনি যেহেতু তারেকের কথা বলছেন, হাওয়া ভবনের কথা বলছেন, এরকম একটি আশঙ্কা তো অনেকের মনে আছে। সেই আশঙ্কাটাও কি সত্যি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় না? সেটার প্রমাণ তো অলরেডি পেয়ে গেছেন আপনারা। আওয়ামী লীগ তো 4.5 বছর ক্ষমতায় ছিল, তখন কি আমি এরকম কিছু করেছি? আর বিএনপি গত টার্মে কি করেছিল? তারাই তো করেছিল। এখন আমার মাও দুবার প্রধানমন্ত্রী থেকেছেন, তারেক রহমানের মাও দুবার প্রধানমন্ত্রী থেকেছে। তারেক রহমান কি করেছে, আমি কি করেছি আপনারা স্পষ্ট জানেন। যেটা আমি বারবার বলে এসেছি, আমার পরিবারের আমরা শিক্ষার উপর জোর দিয়েছি। আমাদের দেশের টাকা, দেশের সম্পদ খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা ভালো আছি। তবে বিরোধী দলের যদি দেখেন গত টার্মে তারা কি করেছে, এটাই তো প্রমাণ। এই সাম্প্রতিক সময়ে আপনার রাজনৈতিক অঙ্গনে আমরা যে কারণে আজকে আপনার সঙ্গে কথা বলছি, আপনার কর্মকাণ্ড, বক্তব্য এবং আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, এটা ঠিক কোন কনটেক্সটে? আপনি কি রাজনীতিতে আসছেন? আমরা যে শুরুতেই যেই কথাটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন প্রচারের, এখন হচ্ছে আমাদের ইলেকশন ক্যাম্পেইন। আমি এসেছি আমার দলকে সহযোগিতা করতে, আমার নিজের পক্ষে যতটুকু সম্ভব, যে পরিমাণ সম্ভব আমার সেটা করতে হবে। এখন আমি কিন্তু ওই ক্ষমতা বা টাকার দিকে নজর দিয়ে নামি নেই। সেটা যদি করতে হতো আমি তো 4.5 বছর আগেই নামতে পারতাম, আমি করি নাই। আমার উদ্দেশ্য শুধুমাত্র যে এই যে আপনি আমাকে সুযোগ দিচ্ছেন দেশের মানুষকে আমার কথাটা বলার, এই সুযোগটা অনেকে কম পায়। আমার ফেসবুকে এই পর্যন্ত একটি ছবি প্রায় 4-5 লক্ষ মানুষ দেখেছে 2 দিনে। এই সুযোগটাই আপনার এই ফেসবুকের ছবিটা দেখা যাচ্ছে, আশা করি দর্শক দেখতে পাচ্ছেন। আমরা লক্ষ্য করলাম সেদিন আপনি আপনার জন্মদিনের দিন বা তার আগের দিন আপনি ফেসবুক পেজ ওপেন করলেন এবং সেখানে 1000 লাইক দিয়ে বোধহয় শুরু হয়েছিল এবং এখন আপনি যেটা বললেন যে 5-6 লক্ষ হয়ে গেছে। এবং আপনি একটি পারিবারিক আবহের ছবি দিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আপনার মা শেখ হাসিনার। তো এই ধরনের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তরুণদের সাথে সংযোগ স্থাপন করার জন্য কি আপনি সেটার কথা বলছেন যে সেই দিকটাতে আপনি বিশেষভাবে নজর দেবেন? হ্যাঁ, সেই দিকটা অবশ্যই দিচ্ছি। এটা এখন একটা গুরুত্বপূর্ণ মিডিয়াম হয়ে গেছে আমাদের মেসেজ পৌঁছানোর, স্পেশালি তরুণদের সাথে কানেক্ট করার এটা খুবই একটা ইম্পর্টেন্ট মিডিয়াম। সেটাই আমি প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। তাছাড়া ধরেন অন্যান্য যেসব পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও করব, বাট হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট মিডিয়াম। আমরা আনন্দিত যে পরিমাণে মানুষ দেখেছে আপনার এই পেজ। এটা আমি এটা কল্পনা করতে পারিনি, তবে আমি ভীষণ আনন্দিত। আমি ইনফ্যাক্ট একজন মডারেটর রেখেছি যে আমার পোস্ট এখন থেকে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া হবে, যাতে অনেকে যারা ইংলিশ পড়তে পারে না তারা আমার পোস্টগুলো বাংলায়ও দেখতে পারবে। তাছাড়া আমরা দলের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ হব।
আর আপনার আওয়ামী লীগের বেশ কিছু মন্ত্রী অবশ্যই এর আগে থেকেই তাদেরকে আমরা দেখেছি যে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন। এত অ্যাক্টিভিটির মধ্যে আবার এই সরকারের সময় ইউটিউব বন্ধ ছিল দীর্ঘদিন, এমনকি ফেসবুকে লেখালেখি নিয়েও অতিরিক্ত নজরদারির একটা অভিযোগও আছে, এবং সেই ব্যাপারে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এক ধরনের একটা ক্ষোভ এবং সমালোচনা আছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? সেই বিষয়টি হলো যে আসলে আমরা সেভাবে ব্লক করতে চাইনি। আমরা কিন্তু প্রথমে যোগাযোগ করেছি ইউটিউব, ফেসবুক, তাদের সাথে সরাসরি আমরা যোগাযোগ করেছি। আমাদের যে বিটিআরসি তারা বারবার চিঠি লিখেছে, ফোন করেছে, ইমেল করেছে। আমরা চাচ্ছিলাম যে ধরেন মাঝে মধ্যে ওই যে মানুষকে উস্কানোর যে কিছু ভিডিও, ওটা মার্কিন যুক্তরাষ্ট্রেই একজন বানিয়েছিলেন, এটা নিয়ে সারা মুসলমান দেশগুলো বেশ আমি বলবো যে ভায়োলেন্স চলেছে। সেই ভায়োলেন্স যাতে বাংলাদেশে না হয় সেটা ঠেকানোর জন্য আমরা তখন ইউটিউবের সাথে যোগাযোগ করেছিলাম। ফেসবুকে ধর্মকে দিয়ে যখন মিথ্যে প্রচার করা হয়, বাজে অবমাননা করে, এক্স্যাক্টলি, তখন আমরা ফেসবুককে রিকোয়েস্ট করেছি। এত বড় বড় কোম্পানিরা প্রথমে আমাদের জবাবই দেন নাই, আমাদের কথার কোনো উত্তরই দেন নাই, তারা এইসব কন্টেন্ট তারা চেলে ব্লক করতে পারতো। তখন আমরা বাধ্য হয়ে পুরো সাইটটাকেই ব্লক করতে হয়েছে। তারপরে আমরা সফল হয়েছি, ফেসবুক রাজি হয়েছে কিছু কিছু কন্টেন্ট ব্লক করতে, তারপরে আবার আমরা ছেড়ে দিয়েছি। আমাদের ব্লক করে রাখার কোনোদিনই উদ্দেশ্য ছিল না। উত্তরাধিকারের রাজনীতি একটি বিশেষ সুযোগ, এবং আপনি নিজেও বললেন যে যেই কারণে আমরাও অন্য অনেকের তুলনায় আজকে আপনার কথা শুনতে চাইছি। এই বিষয়টিকে সাধারণত নেগেটিভলি দেখা হয়। এখানে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ মেধার উপর, ক্যাপাবিলিটির উপর। আমি কার ছেলে সেটা হয়েই যে আমি রাজনীতি করতে পারবো বা রাজনীতি করতে চাই সেটা কিন্তু সত্য না, এটা আমি স্বীকার করি। এখন প্রথমেই একটা বিষয় আছে যে আমার কিন্তু সরাসরি এখানে রাজনীতিতে আমার কোনোদিন ইচ্ছা ছিল না। আমি বাধ্য হয়ে নেমেছি যখন 2004 সালে আমার মার উপর 21শে আগস্টে বোমা হামলা হয়। আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান জিল্লুর রহমান সাহেবের স্ত্রী আইভি রহমানকে হত্যা করা হয়। তারপর আমার একটা জেদ উঠেছিল যে আমি আমার দেশকে রক্ষা করব, আমার দলকে রক্ষা করব। এই যে বিএনপি যে ভয়ঙ্কর একটা দল, এদের হাত থেকে আমি আমার দেশকে রক্ষা করব। এখনো আমি এসেছি শুধুমাত্র আমার দলকে সহযোগিতা করতে। যে আপনি যে বলেছেন যে এখন 6 মাস কি এনাফ টাইম, আমি মনে করি হ্যাঁ 6 মাস উপযুক্ত সময়। আমার চিন্তা হলো যে শুধুমাত্র এখন আমার দলকে আমার নির্বাচন জিতাতে হবে। আপনার ঠিকই বলেছেন, আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চলেছে এতদিন, এটার মোকাবেলা করতে হবে। সেটা আমি করতে চাই, সেটা আমি করতে এসেছি, কারণ আমি বিশ্বাস করি এটা আমি করতে পারব। আর উত্তরাধিকারের কথা যদি বলেন, সেখানে বিষয়টি হলো যে দেখেন, সবার ক্যাপাবিলিটির উপর নির্ভর করে। একটা ডাক্তারের ছেলে যদি ডাক্তার হয়, এটা কিন্তু বেশিরভাগই হয়, এই তর্ক আপনারা বেশিরভাগই শোনেন। আইনজীবীর ছেলেমেয়েরা সাধারণত আইনজীবী হয়। আমরা যারা ধরেন রাজনৈতিক পরিবারে বড় হয়েছি, আমাদের দেশের যত গুরুত্বপূর্ণ সময় গেছে, গুরুত্বপূর্ণ ডিসিশন হয়েছে, সেই আমার তো 82 সাল থেকে আমি দেখছি যে গণতন্ত্রের আন্দোলন, তারপর নির্বাচন, তারপর ক্ষমতায় থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে, সেগুলো আমাদের নিজেদের চোখে দেখা, নিজেদের কানে শোনা। আমি যেটা বলি যে আমরা যারা রাজনৈতিক পরিবারের, আমাদের এই সারা জীবন রাজনীতিতে একটা ইন্টার্নশিপ হয়েছে, যে ইন্টার্নশিপের সুযোগ কিন্তু বেশিরভাগ মানুষের নেই। তবে শেষমেশ কিন্তু নির্ভর করে মানুষের মেধার উপর। সবাই পারে না, সবাই সেই ক্যাপাবিলিটি নাই। যাদের চরিত্রে স্বচ্ছতা আছে তারা সৎ কাজ করবে, যাদের চরিত্রে দুর্নীতি আছে তারা সবসময় দুর্নীতিই করবে। মানুষ চরিত্র বদলাতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলছি। আপনারা দেখছেন ৭১ সংযোগ। ফিরে আসছি একটি বিরতির পর।
সুপ্রিয় দর্শক, আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। আজ কথা বলছি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। আপনি ব্যক্তি চরিত্রের প্রভাবের কথা বললেন রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল তার নিজেকে কিভাবে প্রেজেন্ট করছে মানুষের সম্পর্কে, সেটি বিশেষ করে নির্বাচনকালীন সময়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা 2008 সালে দিন বদল লের কথা, ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন এবং সেটি গৃহীত হয়েছিল ব্যাপকভাবে। এবার আপনাদের স্লোগান কি? কারণ বিএনপি এরই মধ্যে নতুন ধারার রাজনীতি নামে একটি স্লোগান দিয়ে তাদের কর্মকাণ্ড শুরু করেছে। আপনাদের স্লোগান কি হবে এবার? আমাদের স্লোগান এখনো ফাইনাল হয় নাই, তবে আমাদের মেইন থিমটা হলো যে আমরা অনেক এগিয়ে এসেছি, আমরা আগাতে থাকতে চাই, আমরা পিছিয়ে যেতে চাই না। কারণ সাবেক বিএনপি সরকারের আমলে যে পরিস্থিতি ছিল দেশে, সেই পরিস্থিতিতে আমরা ফিরে যেতে চাই না। তখন যে পরিমাণ দুর্নীতি, তখন যে পরিমাণ সন্ত্রাস, সারা দেশব্যাপী 500 বোমা হামলা, সরকারের গোয়েন্দা সংস্থা নিজেই 10 ট্রাক অস্ত্র স্মাগল করে আনছে সন্ত্রাসীদের জন্য, বিরোধী দলীয় নেত্রী আমার মার উপর হত্যাকাণ্ডের সাথে প্রধানমন্ত্রীর ছেলে নিজেই জড়িত, এটা মুফতি হান্নান যে সন্ত্রাসী তার কোর্টের বিষয়টি এখনো বিচার সাক্ষী। তো আমরা যে সেই পরিস্থিতিতে ফিরে যেতে চাই না, আমরা আগাতে থাকতে চাই। আমাদের থিমটা হলো যে হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, তুলনা করেন কোথা থেকে কোথায় এসেছি। সময় লাগবে দেশকে আধুনিক একটা দেশে, মধ্যমায়ের একটা দেশে প্রতিষ্ঠিত করতে, দেশের সব সমস্যা দূর করতে সময় লাগবে। তবে 5 বছরে আমরা কত দূর এগিয়ে এসেছি, আমরা আগাতে থাকতে চাই, আমরা সেই কালো দিনে পিছিয়ে যেতে চাই না। যে সাফল্যগুলো দাবি করে আওয়ামী লীগ সরকার, তার মধ্যে একটি হলো তাদের আরো একটি বড় ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি, সেটি হলো যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের যেই বিচার এখন চলছে। এই বিচারের রায় এবং রায় কার্যকর হওয়া না হওয়ার সাথে নির্বাচনের কতটা প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? আমার মনে করি এটার একটা মারাত্মক প্রভাব পড়বে। বাংলাদেশের মানুষ 42 বছর অপেক্ষা করেছে এই বিচারের জন্য। আমরা চেয়েছি যে বিচার নিয়ে যাতে কোনো সন্দেহ না থাকে যে এটা ফেয়ার হয়েছে কিনা। আমরা একদম ফেয়ারলি, ট্রান্সপারেন্টলি সময় নিয়ে করেছি। তবে আইনগতভাবে স্পষ্টভাবে সবকিছু করতে, একটু সুন্দর করতে সময় লাগে, সেটা আমরা করেছি। আমাদের ওয়াদা ছিল, সেই ওয়াদা আমরা পূরণ করেছি, সম্পূর্ণ পূরণ করার ইচ্ছা আছে। তবে এখানে যদি ফেয়ারনেসের ব্যাপারে, মানে আন্তর্জাতিক মহলে এই বিচারের গ্রহণযোগ্যতা, সেখানেও আপনি অপপ্রচারের কথা হয়তো বলতে পারেন, সেখানে লক্ষ্য করা গেছে যে অনেক বড় ধরনের প্রচারণা সৃষ্টি করা সম্ভব। আমাদের এই রায় নিয়ে, আমাদের বিচার নিয়ে কিন্তু বিদেশি কোনো দেশই কিন্তু বলে নাই যে এই বিচারগুলি ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে না। তারা সেই সুযোগ পায়নি, কারণ তারা এসে দেখে শেষমেশ তারা স্যাটিসফাইড হয়েছে যে না। হ্যাঁ, সবগুলো দেশেরই সরকারি অবস্থান অবশ্য যে তারা এটা বাংলাদেশে। তবে এখানে এটা দুঃখজনক বিষয়, আমাদের বিরোধী দল নিজেই, তারা যে বিএনপি, তারা আমাদের এই যুদ্ধাপরাধীদের পক্ষে, তাদের সাথে হাত মিলিয়ে বিদেশে কোটি কোটি টাকা খরচ করেছে লবিংয়ে। যারা আমাদের দেশের মানুষ হত্যা করেছে, নিজেদের ভাই বোনকে হত্যা করেছে, যারা আমাদের দেশের মহিলাদের রেপ করেছে, তাদের সাইড নিয়ে, তাদের সাথে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছে। আমি তো একজন আওয়ামী লীগ না, আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এটা তো আমার কাছে আশ্চর্য লাগে। এটা তো একটা ন্যাশনালিস্ট বিষয়। তারা তো, যারা আমাদের দেশের বিরোধিতা করেছে, যারা এরকম ওয়ার ক্রাইমস করেছে আমাদের দেশের নাগরিকদের উপর, তাদের সাথে দাঁড়ালে কি দাঁড়ায়? তারা তো রাষ্ট্র বিরোধিতা করছে। তাদের মধ্যে তো বাংলাদেশের কোনো ভালোবাসা দেখছি না। একমাত্র আওয়ামী লীগ সরকারই এটা করছে, এই বিচারটা করছে। বিএনপি কি করেছিল? বিএনপি তাদেরকে দেশে ফিরিয়ে এনে, তাদেরকে পতাকা দিয়ে, আমাদের দেশের যেই দেশের বিরোধিতা তারা করেছে, এই যুদ্ধাপরাধী, তাদেরকে পতাকা দিয়ে মন্ত্রী বানিয়েছিল। এটা তো আমার কল্পনা করতে পারেনি এটা কিভাবে হয়। এখানে যেখানে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের মতো একটি জাতীয় ইস্যু, আপনি যেটা বলেন যেটা ন্যাশনালিস্ট ইস্যু, জাতীয় এবং জাতীয়তাবাদী ইস্যু, সেখানে বিরোধী দল এবং সরকারি দল বা সব পক্ষ একমত
পাচ্ছেন না বলে আপাত দৃষ্টি মনে হচ্ছে। সেখানে নির্বাচন নিয়ে এত কথা বলছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এই নির্বাচন কোন সরকারের অধীনে হচ্ছে সেটা নিয়েও তো দুই পক্ষের মধ্যে বিরাট একটা বিপরীত জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ঠিক কোন পদ্ধতির আওতায় নির্বাচন হবে বলে আপনি মনে করছেন? নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, এটা কোনো সরকারের অধীনে হবে না। কারণ আমরা নির্বাচন কমিশনকে মুক্ত করে দিয়েছি, শক্তিশালী করেছি। অন্যান্য সব দেশেই নির্বাচন কমিশনই ইলেকশন পরিচালনা করে। বিষয়টি হলো যে সে সময় দেশ কোন সরকার চালাবে, কারণ দেশ চালানোর জন্য একটা সরকার প্রয়োজন হয়। আমাদের যেটা অভিজ্ঞতা, আমরা কিন্তু বিরোধী দলকে প্রস্তাব করেছিলাম, ঠিক আছে আপনাদের যদি পছন্দ না হয় আমরা একটা নতুন ধরনের একটি সরকার আপনাদের নিয়ে করি, নির্বাচিত জনপ্রতিনিধি। হ্যাঁ, কারণ অনির্বাচিত সরকার, ওই যে আপনার সুপ্রিম কোর্টের রায়ের পরে অনির্বাচিত সরকারকে ক্ষমতা দেওয়ার সুযোগ থাকে না। কারণ আমাদের দেশের সংবিধানের প্রিয়াম্বলই আছে যে বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক গভর্নড বাই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। এখানে নন ইলেক্টেড গভর্নমেন্টের স্কোপ নাই, এটা আনকনস্টিটিউশনাল। আর তাছাড়া অনির্বাচিত সরকারের যেই এক্সপিরিয়েন্স সেটা আমাদের আছে। আমরা দেখেছি যে গত টার্মে কি হয়েছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারগুলোর অভিজ্ঞতার কথা বলছেন। তখন তো তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন কি একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছিল বিএনপির আমলের শেষে? তখন তো দেখা যাচ্ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির হাতে গড়া সেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, আপনি 2006 কথা বলছেন। 2006, হ্যাঁ, তিনি সাংবিধানিক 7টি ধাপ পার হয়ে নিজেকে প্রধান উপদেষ্টা বানিয়ে ফেললেন। 1,40,00,000 ভুয়া নাম দিয়ে ভোটার লিস্ট করে তিনি নির্বাচন সাজাতে যাচ্ছিলেন, বিএনপি সাজাতে যাচ্ছিল। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির জন্য নির্বাচন সাজাতে যাচ্ছিল। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আর মানে কি লাভ হলো? আরো তো ক্ষতি হলো। এবং কি তাই না, সেই সুযোগ পেয়ে গেল সামরিক শক্তি ক্ষমতা দখল করে 2 বছর দেশ চালানোর, নির্যাতন চালানোর। সব রাজনীতিবিদদেরকে জেলে ঢুকানো হলো, তারপর তারাই দুর্নীতি করলো। যদিও সেই সরকার যখন আসলো, তার পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তে, তখন তো প্রাথমিকভাবে আওয়ামী লীগ তাকে সমর্থন জানিয়েছিল এবং শপথ অনুষ্ঠানে গিয়েছিল। সেটা আমরা গিয়েছিলাম কারণ আমাদের আশা ছিল যে তারা তখন সংবিধান অনুযায়ী, সংবিধানে আছে যে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। মানলাম প্রথম তত্ত্বাবধায়ক সরকার ফেল করেছে, সেকেন্ড একটা এসেছে, ঠিক আছে আমরা তাও মেনে নিলাম যে তারা 90 দিনের মধ্যে নির্বাচন করবে। তারা তো সেটা করেনি, তারা তো 2 বছর থেকে গেছে। এটাই তো আমাদের এখন ভয়। এখন যে আমরা যদি একটা অনির্বাচিত সরকার আনি, 90 দিন বলে তারা যদি আরো 10 বছর থাকে, তখন আমরা কি করব? এই আশঙ্কার কথা প্রধানমন্ত্রী সম্প্রতি একাধিকবার বলেছেন, তার মধ্যে সম্প্রতি একটি বক্তৃতায় বলেছেন। কিন্তু তার পরিবর্তে একটি বিকল্প বা যথোপযুক্ত ব্যবস্থা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা একটি অন্তর্বর্তীকালীন বা এই ধরনের সরকার গঠন করার প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কি কার্যকর কোনো আলোচনা, বৈঠক, পর্দার আড়ালে কিছু হচ্ছে, নাকি দুই দল দুই অবস্থানে অনড় হয়ে দাঁড়িয়ে থাকবে? আমরা যেটা দেখছি যে বিএনপি একমাত্র অনড় হয়ে দাঁড়িয়ে আছে। আমরা যেটাই প্রস্তাব করেছি তারা সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিয়েছে। তারা এখন চাচ্ছেই যে রাস্তায় আন্দোলন করতে, তাছাড়া তারা সন্তুষ্ট হবে না, ভাঙচুর ছাড়া তারা সন্তুষ্ট হবে না। আমাদের যা বিশ্বাস যে আমরা যাই প্রস্তাব করি তারা মানবে না, আর প্রস্তাব করে লাভও নাই। আমাদের ইচ্ছা যে, আমাদের বিষয়টি হলো যে এই যে 6000 নির্বাচন দেখেছেন, এখানে তো কেউ, বিএনপিও বলতে পারছে না যে সরকার এখানে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনায় হাত দিয়েছে বা ইন্টারফিয়ার করেছে। সুন্দরভাবে নির্বাচন হয়েছে। আপনারা সবাই বলছে বারবার যে গত 5টি নির্বাচন আমরাই হেরেছি। তো এখানে আমার মনে হয় যে এই বিষয় নিয়ে বিএনপি একটা মানুষের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে ওই আতঙ্ক সৃষ্টি করার। তারা যতই বলুক যে তারা নির্বাচনে আসবে না, শেষমেশ দেখবেন যে তারা এই যে যত নির্বাচনে, তারা এতদিন কিন্তু সব নির্বাচনেই তারা বলেছে তারা নির্বাচনে যাবে না, তবে শেষমেশ তারা নির্বাচনে যায়, একটা দুটো নির্বাচন ছাড়া।
তবে আপনি স্থানীয় নির্বাচনের সাথে, স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের একটা পার্থক্যের কথা বললেন। একই কথা কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচনগুলো এই সরকার খুব বা নির্বাচন কমিশন সুন্দরভাবে করতে পারলেও জাতীয় নির্বাচনে, যেখানে একই দিনে ৩০০ আসনে নির্বাচন হবে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে মিডিয়ার উপস্থিতি এবং অন্যান্য যে সমস্ত ফ্যাক্টর দিয়ে একটি সুষ্ঠু এবং ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়া যায়, সেগুলোর ব্যাপারে কিছু বাধা থেকে যাবে এবং সেই কারণেই তারা তাদের সন্দেহের কথা বলছেন। এটি শুধু বিরোধী দল না, সুশীল সমাজের অনেকেও এই আপত্তিটা তুলেছেন। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে শুধু বিরোধী দল নয়, সমাজের অন্যান্য অংশের লোকেদেরকেও কি কনভিন্স করা সম্ভব হয়েছে? ইলেকশন পরিচালনার ক্ষেত্রে আপনার লোকাল ইলেকশন বলেন, ন্যাশনাল ইলেকশন বলেন, কোনো পার্থক্য নেই, সেটা সরকারের উপর নির্ভর করে। আর এখানে প্রশ্ন আসে হলো আবার সেই চরিত্রের, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। বিএনপি হচ্ছে কি বলবো, তারা অভ্যস্তই এই চুরি করে। বিএনপির অধীনে আমি বলবো যে হ্যাঁ, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না, কারণ তারা দেখেছে 96 সালে তারা নির্বাচন কারচুপি করেছে। মাগুরার বাই ইলেকশন বলেন, ঢাকা 10 বলেন, 2006 তারা একদম ভোটার লিস্টে মানে 1,40,00,000 ভুয়া নাম ঢুকিয়ে নতুন ভোটার লিস্ট করে তারা নির্বাচন সাজাতে যাচ্ছিল। কথা হলো যে আওয়ামী লীগের কিন্তু সেই চরিত্র নাই। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন কারচুপি করে নাই, কোনোদিন করে নাই। আওয়ামী লীগ একমাত্র দেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করেছে, তার জন্য লড়াই করেছে। এটা আওয়ামী লীগের চরিত্র। সুশীল সমাজের অনেকেই আতঙ্ক করছে, তাদের আতঙ্কের কারণ ভিন্ন। আমার যা মনে হচ্ছে এখানে হয়তো একটা ষড়যন্ত্র ছিল যে একবার ক্ষমতায় আসতে পারলে আমরাই দেশ চালাবো, যে একটা কি গভর্নমেন্ট অফ ন্যাশনাল কনসেনসাস বা কিছু এরকম খুব আভাস শোনা গেছে। সেই আভাস তো এখনো আছে। নির্বাচনকালীন সরকার নিয়ে যদি একটা সমঝোতা বা সিদ্ধান্তে না আসতে পারে প্রধান দুই জোট, তাহলে সেই ধরনের আশঙ্কা তো থেকেই যায়। তাহলে তো সুশীল সমাজ ওরকম যদি একটা নন ইলেক্টেড সরকার জোর করে আসে, এটাই তো হচ্ছে ষড়যন্ত্র, যে তখনই হচ্ছে সুযোগ আমাদের এই কিছু সুশীল সমাজের ক্ষমতা দখল করে সেই ঠিক 111 মতন আবার আসার। আর তখন দেশের কি পরিস্থিতি হবে, এটাই হচ্ছে আমাদের একাংশের নিশ্চয়ই। এবার আমরা একটু সামনের দিকে তাকাই, আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে আসছে। সেটি হলো যে এইবার বিশেষ করে তরুণ ভোটারদের সংখ্যা আরো বেড়েছে গত নির্বাচনের তুলনায়। তাদের জন্য আপনি কি ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখছেন? আমরা একটা ভিশন দিয়েছি, ভিশন 2021। আমরা এখন এই 5 বছর হয়েছে, সেই ভিশনের 1/3 পথ আমরা এগিয়ে এসেছি। কাজ অনেক হয়েছে, কাজ আরো বাকি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে থাকতে চাই। অলরেডি আমরা যখন ক্ষমতা নেই তখন আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল মাত্র $600, এখন অলরেডি সেটা 900 প্রায় 1000-এ চলে এসেছে 4.5 বছরে। বাংলাদেশ হবে একটি দারিদ্র মুক্ত দেশ। অলরেডি আমাদের গত 4.5 বছরে দারিদ্রতার সীমা 10% কমে এসেছে, মানে 1.5 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে এই আওয়ামী লীগের এই এক টার্মে। আমরা যে পরিমাণ কাজ করে দিয়েছি, 5-10 বছর যদি এরকম কাজ করা যায়, তাহলে আমরা দেশের চেহারা বদলিয়ে দিতে পারবো। বাংলাদেশ একটি মডার্ন একটা দেশ হয়ে দাঁড়াবে। আজকে যদি দেখেন যে আমরা দেশের চেহারা পাল্টিয়ে দিচ্ছি, আপনারা যদি ঢাকা শহরে দেখেন হাতির ঝিল, এটা দেখলে তো মনে হয় একটি মডার্ন একটা শহর, এটা তো সেই আগেকালের বাংলাদেশ না। আপনি এই ফ্লাইওভারগুলো দেখেন, একদম বিদেশে যেভাবে হাইওয়ে হয় সেভাবে বানানো। আমাদের নতুন রেলগাড়িগুলো দেখেন, নতুন বিমান দেখেন, আমরা নতুন পোর্ট করছি, নতুন বিদ্যুৎ কেন্দ্র, নতুন ফ্যাক্টরি। একটি আধুনিক দেশ গড়ে তোলার আমাদের স্বপ্ন। আর একমাত্র আমার বিশ্বাস এটা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই পারবে, আর কেউ পারবে না। আর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করেন এই মুহূর্তে? বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে দারিদ্রতা। আমাদের আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আমাদের দেশে প্রায় 4.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। 4.5 বছরে আমরা সেটা কমিয়ে এনেছি, এখন প্রায় 3 কোটি মানুষ। এই দারিদ্র যখন দূর করতে পারবো, মানুষের ইনকাম যখন বাড়বে, তখন কিন্তু মানুষ নিজের এই আয়ের টাকা
নিজের উপর খরচ করবে, এই টাকাটা কিন্তু খরচ হবে আমাদের ইকোনমিতে। তখন আমাদের এই যে কনজিউমার ড্রিভেন ইকোনমি একটা হয়ে যাবে, দেশের ভিতরে কনসাম্পশনটা, দেশের ভিতরেই যে ট্রেড, যে বিনিয়োগ, সেটা আমাদের যেহেতু লোক সংখ্যার অভাব নেই, সুতরাং সেখান থেকে একটা এক্স্যাক্টলি সেটাতে আমাদের গ্রোথ কিন্তু আরো অ্যাক্সেলারেট হবে। এখন যে গতিতে আগাচ্ছে তার থেকে আরো দ্রুত গ্রো করবে আমাদের অর্থনীতি, আর তাতে আমরা সবাই লাভবান হব, দেশ আরো দ্রুত এগিয়ে যাবে। এই দারিদ্র্য বিমোচন তো একটি লং টার্মে, ইমিডিয়েট সামনের যেই এক ধরনের ধর্মীয় অতিরক্ষণশীলতা, হেফাজতের 13 দফা, তার পাশাপাশি মানবতা বিরোধী বিচার শেষ ও অপরাধের বিচার শেষ হবে কিনা, আদৌ হলে কার্যকরী হবে কিনা, এই যে কতগুলো চ্যালেঞ্জ, এর মধ্যে কোনগুলোকে আপনি আপনার দলের জন্য এবং দেশের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন? বাস্তব হচ্ছে যে হ্যাঁ, এই ধর্মের নিয়ে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগ হচ্ছে, আমরা বাঙালি মানুষের জন্য আছি এখানে, আমাদের বেশিরভাগ মুসলমান, আমরা মুসলমান, তবে আমাদের হিন্দু ভাইরাও আছে, খ্রিস্টান ভাইরাও আছে, বৌদ্ধ ভাইরাও আছে, তাদেরকে তো আমরা বাদ দিতে পারি না। তার জন্য আমরা সবাইকে সাথে নিয়ে বাঙালি জাতির জন্য আমরা কাজ করতে চাই, আমরা কাউকে ধর্মের জন্য বাদ দিতে চাই না। তবে আমাদের যারা বিরোধী, তারাই অপপ্রচার করছে আমাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। এটাকে আমাদের এখন বাংলাদেশের মানুষের কাছে আমরা নিয়ে যেতে চাই। বাস্তব কথা তাদের একটু জানতে হবে, যেটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে না। আমার মা অত্যন্ত ধার্মিক মানুষ, তিনি প্রত্যেক দিন ভোরবেলা ওঠেন, ফজরের নামাজ পড়েন, তিনি বসে সকালে তারপর চা খান, কোরআন শরীফ পড়েন, প্রতিটা দিন, প্রত্যেকটা দিন, তিনি বিশ্বের যেখানেই থাকেন। আর তার বিপরীতে যদি আমরা দেখি, যখন বিরোধী দলীয় নেত্রীর ক্যান্টনমেন্টের বাসা ছাড়তে হয়েছে, দুটো বাসার একটা বাসা ওনার ছাড়তে হয়েছে, তখন আমরা দেখেছি, খবরে দেখেছি, টেলিভিশনে দেখা গেছে। তাহলে আমি বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞেস করব, কারা ধার্মিক, কারা নাস্তিক, এটা আপনারাই যাচাই করেন। কথা অনেকেই বলতে পারে, মিথ্যা প্রচার অনেকেই বলতে পারে। বাংলাদেশের বিশেষ যে ভৌগোলিক জায়গায় আমরা আছি এবং নতুন সাউথ সেন্টার্ড বিশ্বের পরিপ্রেক্ষিতে আপনি বাংলাদেশের অবস্থানকে ভবিষ্যতে কিভাবে দেখেন? আমার নানার একটা স্বপ্ন ছিল, আমার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ সাউথ এশিয়ার সুইজারল্যান্ডের মতন প্রতিষ্ঠিত হবে, যে আমরা হব যে যত এশিয়াতে যত ট্রেড হয়, যত বিনিয়োগ হয়, যত কমিউনিকেশন হয়, বাংলাদেশ এটার একটা হাব হয়ে দাঁড়াবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কিন্তু আওয়ামী লীগ লেগে আছে। আমরা এশিয়ান হাইওয়ের সাথে কানেক্টিভিটি করছি, আমরা অলরেডি ইন্ডিয়ার সাথে আমাদের টেলিযোগাযোগের কানেক্টিভিটি চলে এসেছে। আমরা ইন্ডিয়ার সাথে 3টি ফাইবার অপটিক কেবলে যোগাযোগ করেছি, কানেকশন দিয়েছি। আমরা আমাদের সিপোর্টের টাকে, আমাদের চট্টগ্রাম পোর্টটাকে এক্সপ্যান্ড করার কাজে ব্যস্ত আছি, কারণ আমাদের আশা আছে যে চীন এবং নেপাল, ভুটান এবং ভারতেরও মাল আমাদের পোর্ট দিয়ে যাবে, তাতে কিন্তু আমাদের দেশের লাভ হবে। সেটার যে ভাড়া, যদি ভারত তাতে রাজি হয়, ভারত অবশ্যই রাজি হবে, কারণ তাদের ইকোনমিক কারণে তাদের জন্য লাভ, তারাই সমুদ্র বন্দরের প্রচুর সম্ভাবনা আছে। এক্স্যাক্টলি। তাছাড়া এখন এই যে বে অফ বেঙ্গলে আমরা মিয়ানমারের সাথে সমুদ্র সীমায় বিজয় করেছি, সেখানে এখন ভারতের সাথেও সেটার রায় আশা করি খুবই শিগগিরই চলে আসবে। আনফর্চুনেটলি আমাদের এই মেয়াদের মধ্যে আসবে না, তবে আগামীতে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে কিন্তু এই রায় আমরা পাবো। আর আমার বিশ্বাস একমাত্র আওয়ামী লীগ ফিরে আসলেই কিন্তু এই রায় আমরা আমাদের পক্ষে পাবো। তো তখন বে অফ বেঙ্গলে আমরা এক্সপ্লোরেশন করার, বিনিয়োগ করার সুযোগ এখন আমাদের অনেক বেড়ে যাবে। এখান থেকে আমরা চাচ্ছি যে আন্তর্জাতিক শিপিং বাংলাদেশে আসবে, এই একটি স্বপ্ন আমাদের আছে, যে বাংলাদেশ সম্পূর্ণ সাউথ এশিয়া এবং এশিয়ার একটা হাব হয়ে দাঁড়াবে। সজীব ওয়াজেদ জয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ, ৭১ টেলিভিশনকে এবং বাংলাদেশের মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ।
একাত্তরের সঙ্গে থাকুন, একাত্তর সংযোগ দেখুন নিয়মিত। ধন্যবাদ।